আপনি যদি কাউকে এলিয়েনের এক্সিস্টেন্স নিয়ে তার বিশ্বাস সম্বন্ধে প্রশ্ন করে থাকেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দায়সারা কিছু উত্তর পাবেন। তাদের দোষ নেই। তাদেরই মতো আপনি, আমি সকলেই কম বেশি সেই সো কল্ড মহাজাগতিক প্রাণীর এক্সিস্টেন্স নিয়ে সন্দিহান। কিন্তু যদি বলি সেই প্রাচীনকাল থেকেই আজকের এই আধুনিক বিশ্বের আকাশ পর্যন্ত তাদের এত এত প্রমাণ ছড়িয়ে আছে যা অস্বীকার করা যায় না। তাদের আবির্ভাব এতটাই ধাঁধা লাগানো সত্য যে আমেরিকা বাধ্য হয়েছে অফিসিয়ালি এই ইনসিডেন্টগুলো ইনভেস্টিগেট করতে। হয়তো সরকার জানে, বিজ্ঞানও জানে, জানি না শুধু আপনি, আমি। এই হিসেবটা যদি মিথ্যে ধরে নেই, তবে তো আর কোনো কথাই থাকে না। কিন্তু যদি এসব সত্য হয়, তবে কি তা মেনে নিতে আমরা প্রস্তুত? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। আর আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে ইউএফও রহস্যের কিছু অদ্ভুত ঘটনাবলী নিয়ে। তবে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। 19 জুলাই 1952 রাত 11:40 ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রাডার কক্ষে বসে থাকা দুই অপারেটরের চোখে ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। তারা স্ক্রিনে 7টি অজানা বিন্দু আবিষ্কার করে। এগুলো কোনো নির্ধারিত স্বাভাবিক ফ্লাইট বা মিলিটারি প্লেন ছিল না। এরা দেখতে অনেকটা চাকতির মতো গোলাকার এবং তাদের আচরণ বেশ বিক্ষিপ্ত, যেন জীবন্ত কোনো কিছু ছুটে বেড়াচ্ছে সারা আকাশময়, আবার হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ছে। তাদের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছিল সাদা ও কমলা আলো। এগুলো আসলে কি তা অবজার্ভ করার জন্য জেট ফাইটার স্কোয়াড্রন পাঠানো হয় রাত ঠিক 12:30টার দিকে। কিন্তু প্রত্যেকবারই তাদের কাছে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই কি করে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল ওই বস্তুগুলো। পরবর্তীতে সেখানে উপস্থিত এক পাইলটের বক্তব্য পাওয়া যায়। তিনি বলেছিলেন, আমরা আলোগুলোর দিকে ছুটে যাচ্ছিলাম, কিন্তু ওগুলো নিমিষেই ছায়ার সাথে মিশে যাচ্ছিল, যেন তারা আমাদের সাথে খেলছিল। পরদিন এই ঘটনাটা তোলপাড় ফেলে দিল সারা মিডিয়া পাড়ায়। ছোট বড় সকল নিউজ পেপারের হেডলাইনে শুধু এই একটাই খবর, সসার ওভার ক্যাপিটাল। তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান সরাসরি যোগাযোগ করলেন প্রতিরক্ষা দপ্তরের সাথে। পেন্টাগন চিন্তিত হয়ে পড়ল এই পুরো ব্যাপারটা নিয়ে। কিন্তু কয়েকদিন মাত্র বিরতি দিয়ে ঠিক পরের শনিবার অর্থাৎ 26শে জুলাই আরও ভয়ঙ্কর রূপে এই ঘটনাগুলো ঘটা আবারও শুরু হয়। আর এবার শুধু রাডারে নয়, সাধারণ মানুষের চোখের সামনে সাদা ও কমলা আলোর এই বস্তুগুলো উড়ে বেড়াতে লাগলো কংগ্রেস বিল্ডিং, ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউসের মাথার উপর দিয়ে। 29 জুলাই পেন্টাগনের তরফ থেকে ইউএফও সম্বন্ধীয় সব থেকে বড় প্রেস কনফারেন্স ডাকা হয়, কারণ ততদিনে এই ঘটনাগুলো সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল সরকারের উত্তর কিন্তু ছিল ধোঁয়াশায় ঢাকা। এই ঘটনার কারণ হিসেবে তারা রাডার রিফ্লেকশন, তাপমাত্রা, আর্দ্রতা অথবা স্টারলাইটের প্রতিফলন এই জিনিসগুলোকেই দায়ী করলো। কিন্তু ততদিনে মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করে দিয়েছে সম্পূর্ণ ভিন্ন কিছু মতবাদ, যে মতবাদের সৃষ্টি মোটেও আমাদের এই আধুনিক বিশ্বে তো নয়, বরঞ্চ আরো কয়েক হাজার বছর আগে। তবে আমেরিকার সরকার সামনে যতই ওই রাডার রিফ্লেকশন থিওরি দিক না কেন, ভেতরে ভেতরে যে কিছু বাক ছিল তা বলার আর অপেক্ষা রাখে না। কারণ ঠিক কিছুদিনের মধ্যেই ইউএস এয়ারফোর্সের সরাসরি তত্ত্বাবধানে শুরু হয় খুব সম্ভবত পৃথিবীর প্রথম আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট প্রকল্প, যার নাম প্রজেক্ট ব্লু বুক, যার কাজ ছিল মূলত ইউএফও দেখার ঘটনাগুলো নথিভুক্ত করা, বিশ্লেষণ করা, জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি আছে কিনা সেগুলো খতিয়ে দেখা এবং এই ইউএফওর প্রকৃতি এবং উৎস সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করা ইত্যাদি। তারা তাদের তদন্ত করতে থাকুক,
সেই ফাঁকে চলুন সময়ের চাকা ঘুরিয়ে কিছু সময়ের জন্য ঘুরে আসা যাক ঠিক ৩,৫০০ বছর আগ থেকে। কে জানে, হয়তো সেখানেই লুকিয়ে আছে আমেরিকার আকাশে দেখা ওই চাকতির মতো দেখতে অদ্ভুত আলোকিত বস্তু রহস্যের চাবিকাঠি। মিশরে তখন ফারাও তৃতীয় থুতমোসের শাসনামল চলছে। হঠাৎ একদিন মিশরীয়রা দেখতে পেল আকাশে অদ্ভুত দর্শন কিছু আগুনের বিরাট চাকতি উড়ে বেড়াচ্ছে। সেগুলো নাকি উজ্জ্বল আলো ছড়াচ্ছিল এবং কোনো শব্দ তৈরি করছিল না। মন্দিরের পুরোহিতারা পর্যন্ত এই দৃশ্য দেখেছিলেন। তারা আর কাল বিলম্ব না করে এই ঘটনা ফারাওকে জানিয়ে দেন। তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী তারা এটাকে দেবতাদের বার্তা হিসেবে ধরে নেন। এই ঘটনাটি পাওয়া যায় প্রাচীন মিশরীয় এক প্যাপিরাসের কপি থেকে। বিখ্যাত এই প্যাপিরাসটির নাম টালি প্যাপিরাস। 1933 সালে ভ্যাটিকান মিউজিয়ামের মিশরীয় শাখার পরিচালক আলবের্তো টালি এক প্রাচীন পাণ্ডুলিপি বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করেন এই কপিটি। বিক্রেতা দাবি করেছিলেন এটি নাকি একটি পুরনো নথির সরাসরি অনুলিপি, আর সেই অনুলিপিতেই রয়েছে একটু আগে আপনাদের সামনে বর্ণনা করা ওই ঘটনাটি। যদিও কন্ট্রোভার্সি রয়েছে এই প্যাপিরাসকে ঘিরে অনেকেরই ধারণা টালির সাথে প্রতারণা করেছিল সেই বিক্রেতা। বাইবেলের কিছু ঘটনার সাথে মিলিয়ে এই গল্পটি নাকি তৈরি করা হয়েছিল, এটাই তাদের ধারণা। প্যাপিরাসের সপক্ষেও যুক্তি কিন্তু একদম কম নেই, কিন্তু কোনো পক্ষের যুক্তি বদ্ধমূল হতে পারেনি, কারণ মূল প্যাপিরাসটি কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেড্রিক লিওনার্ডের করা টালি প্যাপিরাসের অনুবাদের সফট কপির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন। আবারও ফিরে আসা যাক আমাদের চেনা জানা পৃথিবীতে। প্রজেক্ট ব্লু বুকের মাধ্যমে 1952 থেকে 1969 সাল পর্যন্ত মোট 12,618টি ইউএফও কেস ফাইল তদন্ত করা হয়, যার মধ্যে 701টি এমন কেস ছিল যেগুলো তারা সলভ করতে পারেনি, যেগুলো এখনো আনআইডেন্টিফাইড হিসেবেই রয়ে গেছে। এই প্রজেক্টটি বন্ধ তো হয়ে গেছে, কিন্তু থেমে নেই ওই অজানা উড়ন্ত বস্তুর আনাগোনা। একটা ব্যাপার কি আপনি খেয়াল করেছেন, সেই আদি যুগ থেকে দেখবেন ওই অদ্ভুত উড়ন্ত বস্তুর আনাগোনা সবসময় ওই এক্সিস্টিং যুগের সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশেই হয়ে থাকে। প্রাচীন মিশরের ঘটনাটি যদি সত্যি হিসেবে ধরেই নেই, তবে সেখানে কিন্তু তারা পিরামিডের আশেপাশে দেখা দিয়েছিল। পরবর্তী যুগেও কিন্তু ঠিক তাই। 1952 সালে আমেরিকার হোয়াইট হাউসের ওপর দিয়ে উড়ে যাওয়া বস্তুগুলোর কথা তো একটু আগেই বললাম। রিসেন্টলি ইউএফও গবেষক ও সাংবাদিক জেরেমি করবেল একটি ভিডিও প্রকাশ করেন। 2018 সালে ধারণ করা তার ওই ভিডিওতে দেখা যায় ইরাকে মার্কিন সামরিক ঘাঁটির ওপর দিয়ে উড়ে যাচ্ছে জেলিফিশের মতো দেখতে এক অজানা উড়ন্ত বস্তু। এটি শুধু আকাশেই নয়, একসময় উঠতে উঠতে তা পানির মধ্যে ডুবে যায় এবং ঠিক 17 মিনিট পর তা আবারও ওপরে উঠে দ্রুত গতিতে আকাশে মিলিয়ে যায়। এই ভিডিওটি বিশ্বে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। 2011 সালের 11 মার্চ 9.1 মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে জাপানে। এতে ফুকুশিমা দাইইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টরগুলোর কুলিং সিস্টেম ভেঙে পড়ে এবং তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ শুরু হয়। এই বিপর্যয়টি এতটাই ভয়াবহ ছিল যে চেরনোবিলের পর এটাকেই সবথেকে বড় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। ফুকুশিমার সুনামি এবং নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংসের সময় জাপানি নিউজ চ্যানেল ও ওয়েবক্যাম লাইভ ভিডিওতে বেশ কয়েকবার উজ্জ্বল দ্রুত গতিসম্পন্ন আলো বা বস্তু আকাশে ভেসে বেড়াতে দেখা গিয়েছিল। এই বস্তুগুলোকে অনেক সময় রিঅ্যাক্টরের চারিপাশে স্থির, আবার কখনো বিদ্যুতের গতিতে স্থান পরিবর্তন করতে দেখা গিয়েছিল। স্থানীয় বৌদ্ধ ভিক্ষু ইজুমি দাবি করেছিলেন ওই ইউএফওগুলোর নাকি তেজস্ক্রিয় শক্তি নিয়ন্ত্রণ করতে এসেছিল। জাপানে কিন্তু এটাই প্রথম নয়।
রবার্ট হেস্টিংস তার ইউএফও অ্যান্ড নিউক্স বইতে এরকমই বেশ কিছু ঘটনার উল্লেখ করেছেন। এমনকি তার মতে হিরোশিমা ও নাগাসাকিতে বিস্ফোরণের আগেও আকাশে অজানা আলোকিত বস্তু উড়ে বেড়াতে দেখা গিয়েছিল। চেরনোবিলের দুর্যোগেও তাদের উপস্থিতি ধরা পড়েছে। যদিও সোভিয়েত সরকারের রিপোর্টে এটাকে ওই নন মিলিটারি অ্যাটমসফিয়ারিক অ্যানোমালি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবুও বেশ কিছু জোরালো প্রমাণ বা নথি রয়েছে তাদের উপস্থিতির। দুর্ঘটনার রাতে এবং তার কিছুক্ষণ আগে চেরনোবিলের প্ল্যান্টের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা নাকি আকাশে একটা উজ্জ্বল লাল কমলা আলো দেখতে পান। সেটা প্রায় 6 মিনিটের মতো ঘোরাঘুরি করে উধাও হয়ে যায়। ইউএফও দেখা গিয়েছিল বিস্ফোরিত রিঅ্যাক্টর 4 এর ওপর। মজার ব্যাপার, ইউএফও উপস্থিতির পর তেজস্ক্রিয়তার মাত্রা 3000 থেকে এক টানে মাত্র 800 মিলি রন্টজেনে নেমে আসে। মহাজাগতিক প্রাণীদের অস্তিত্ব কি আসলেই আছে, নাকি এসব কিছুই আমাদের চোখের ধাঁধা বা গভর্নমেন্ট কনস্পিরেসি? তারা কি জিনেদের মতো ফোর্থ ডাইমেনশনাল কোনো প্রাণী, নাকি তাদেরই স্বগোত্রীয়? তাদের বাসস্থান কোথায়? মহাবিশ্বের কোনো সুদূর গ্রহে, নাকি আমাদেরই এই পৃথিবীর অতল জলের তলায়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা সামরিক ঘাঁটির সাথে তাদের সম্পর্কটাই বা কি? তারা কি আমাদের ধ্বংস থেকে রক্ষা করতে চায়, নাকি সম্পূর্ণ উল্টোটা? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।